This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ likelihood that India will attempt an incursion in Pakistan and will engage Pakistan militarily. That is a possibility. পাকিস্তানের শিরে সংক্রান্তি সেটা ভালোই মালুম হয়ে গেছে ইসলামাবাদের। আর পাক প্রতিরক্ষামন্ত্রী কি বলছেন শুনলেন? প্রহর গুনছেন ভারতের আক্রমণের। রুদ্ধশ্বাস আগামী ৭২ ঘন্টা মানে ৩ দিন। আজও প্রত্যাঘাতের কৌশল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ দিনের মধ্যে পাল্টা প্রত্যাঘাতের আশঙ্কা, সেই আশঙ্কায় ভুগছে ইসলামাবাদ। আবার সার্জিক্যাল স্ট্রাইক, কাঁপছে পাকিস্তান। আকাশ সীমা সংকুচিত করল পাকিস্তান। আগেই সংকুচিত করেছিল, আরও সংকুচিত করা হলো পাকিস্তানের আকাশ সীমা। নিজেদের বিমানের জন্য বন্ধ করা হলো লাহোর ইসলামাবাদের একাধিক এয়ার ট্রাফিক রুট। ২৮ থেকে ৩০ এপ্রিলের মধ্যে বন্ধ থাকবে বাণিজ্যিক বিমানের ওঠানামা, অর্থাৎ কাল থেকে বন্ধ আছে, ৩০ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। সাবধানের কোনো মার নেই, তাই আগেভাগেই এয়ার ট্রাফিক রুট বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ভয়ে শুধু ভারতের জন্য নয়, নিজেদের যে আকাশ সীমাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে নিজেদের বিমান ওঠানামার ক্ষেত্রেও এত কঠোর রেস্ট্রিকশন জারি করেছে তারা। ভারতের প্রত্যাঘাতের আতঙ্ক এখন ভূতের মতো তাড়া করে বেড়াচ্ছে ইসলামাবাদকে। আতঙ্ক কতটা গ্রাস করেছে সেটা পাক প্রতিরক্ষামন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজে সম্পূর্ণ স্পষ্ট হয়ে গেছে। তিনি বলছেন যে ভারতের প্রতি আক্রমণ বা প্রত্যাঘাত এখন ইমিনেন্ট শব্দের বাংলা হচ্ছে আশু বা আসন্ন। দেখুন, সার্জিক্যাল স্ট্রাইক আবার ভারতের প্রত্যাঘাতের ভূত তাড়া করে বেড়াচ্ছে ইসলামাবাদকে। আতঙ্কের সুর খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রীর গলাতেই। Likelihood that India will attempt an incursion in Pakistan and will engage Pakistan militarily. That is a possibility, a very clear and stark possibility. Cannot be ruled out. We are absolutely ready, at high alert. ঘুম উড়েছে ইসলামাবাদে, খোদ পাক প্রতিরক্ষা মন্ত্রীর গলার স্বরই খাদে। অথচ দিন দুয়েক আগে সেদিন কত হম্বিতম্বি। अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी, शहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए। পরমাণু হামলা সেদিন সুর কত চড়া, আর এখন I would still believe and very firmly believe that nuke will not be an option, because it will destroy both countries. বুঝলেন, পাকিস্তান হাড়ে হাড়ে টের পাচ্ছে কত ধানে কত চাল। ভারত মহড়া শুরু করতেই কাঁপুনি ইসলামাবাদে। বিশ্বে কার্যত এক ঘরে পাকিস্তান। এই আবহেই আন্তর্জাতিক মঞ্চে ফের পাকিস্তানকে তুলোধনা ভারতে। The whole world has heard Pakistan's Defense Minister Khwaja Asif admitting and confessing Pakistan's history of supporting, training and funding terrorist organizations in a recent television interview. রাষ্ট্রপুঞ্জে ভারতের হাতিয়ার পাক প্রতিরক্ষা মন্ত্রীর স্বীকারোক্তি। দিন কয়েক আগেই এক সাক্ষাৎকারে সন্ত্রাসের মদতের কথা মানতে বাধ্য হয়েছেন খওয়াজা আসিফ। You do admit, sir, that Pakistan has had a long history of backing and supporting and training and funding these terrorist organizations.
Well, we have been doing this dirty work for the United States for about 3 decades, and West, including Britain. So that's your argument that even though no, that was a mistake, and we suffered for that, and that is why you are saying this to me. আর কি পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের মদতদাতা তা তো জলের মতো পরিষ্কার। This open confession surprises no one and exposes Pakistan as a rogue state fueling global terrorism and destabilizing the region. The world can no longer turn a blind eye. I have nothing further to add. Thank you. রাষ্ট্রপুঞ্জেও মুখ খুলল পাকিস্তানের, তবুও যুদ্ধ জিগিরে খামতি নেই ইসলামাবাদের। কিন্তু ঘরেই তো মুখ থুবড়ে পড়তে হচ্ছে। ভারতের হামলার ভয়ে দেশ ছেড়েছেন পাক সেনার একাধিক অফিসার। প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি ছাড়াই চাঞ্চল্যকর স্বীকারোক্তি পাকিস্তান সরকারের। দেশত্যাগী অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ করছে পাক সরকার, দাবি সেই দেশের সংবাদ মাধ্যমে। और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। এই মুহূর্তের সবথেকে বড় খবর, সন্ত্রাস মোকাবিলায় প্রত্যাঘাতের কৌশলে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সবথেকে বড় ব্রেকিং নিউজ টিভি9 বাংলায়। প্রত্যাঘাতের সময়, স্থান, কাল এবং নিশানা, টার্গেট ঠিক করবে সেনাই। কবে, কোথায় অপারেশন, সেনাকে পূর্ণ স্বাধীনতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে 3 বাহিনীর কর্তাদের বার্তা প্রধানমন্ত্রীর। সেখানে অজিত ডোভাল ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, কে ছিলেন না, সেখানে প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন রাজনাথ সিং, সেখানে সিডিএস ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ, অর্থাৎ 3 সেনার সর্বাধিনায়ক যিনি, তিনি ছিলেন সেখানে। সেই বৈঠক হওয়ার পর সেই বৈঠকেই প্রধানমন্ত্রী একেবারে খোলা ছুট যাকে বলে দিয়ে দিয়েছেন যে প্রত্যাঘাত হানতেই হবে। চূড়ান্ত প্রস্তুতি ভারতে সারা হয়ে গিয়েছে, 3 বাহিনী রেডি এবং ভারতের জনতাও রেডি এই প্রতিশোধ দেখার জন্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে রয়েছেন কাশ্মীর থেকে জ্যোতির্ময়। এই যে বৈঠক, আজকের ক্রুশিয়াল বৈঠক, দেখো একটা দুটো বৈঠক নয়, গতকাল প্রধানমন্ত্রী বৈঠক করেছেন একেবারে টপ লেভেল, তার উপরে বৈঠক হতে পারে না। আজ তিনি বৈঠক করলেন, তারপরে কালকে আবার পার্লামেন্টের যে সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা কমিটির যে পার্লামেন্টারি কমিটি রয়েছে, সিকিউরিটি কাউন্সিলের যেটা বৈঠক, সেখানেও তিনি নেতৃত্ব দেবেন। তার ফলে পর ব্যাক টু ব্যাক 3 দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাসভবনে এইরকম ক্রুশিয়াল বৈঠক করছেন। ফলে দেশবাসীর মনে এই ছবি, এই খবর কোন প্রত্যাশা জাগাতে পারে? দেখো, যেদিন এই ঘটনা ঘটেছে 22 এপ্রিলের পরদিন থেকেই কিন্তু লাগাতার বৈঠক হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় ছিলেন বিদেশে, তিনি বিদেশের সফর কাটছাড় করে তিনি সঙ্গে সঙ্গে ফিরে আসেন দেশে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যিনি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির সদস্য, তিনি ফিরে আসেন দেশে এবং সঙ্গে সঙ্গে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক শুরু হয়। সেই সময় থেকে যে খবরগুলো বারবার ধরে ডিফেন্স মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি নিচ্ছে তা হচ্ছে এই মুহূর্তে এলওসি বরাবর কোন কোন জায়গাতে পাকিস্তান তারা জঙ্গি লঞ্চ প্যাড বানিয়ে কাজ করছে এবং সন্ত্রাসবাদের ক্ষেত্রে পার্টিকুলারলি কোন জায়গাগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মূলত সেই জায়গাগুলিকে চিহ্নিত করেই কিন্তু আগামী দিনে পদক্ষেপ করবে ভারত। তার কারণ বারবার ধরে যে কথা ভারতের তরফ থেকে বলা হচ্ছে যে ভারত কখনো যুদ্ধ চায় না, কিন্তু যেভাবে যুদ্ধের জিগির তোলা হচ্ছে, যেভাবে ভারতের সার্বভৌমত্বের ওপরে, ভারতের নিরাপত্তার উপরে বারবার ধরে এই জঙ্গিদের কাজে লাগিয়ে আঘাত করা হচ্ছে, এরপর ভারত কখনো হাত গুটিয়ে বসে থাকতে পারে না। আর ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই আজকের যে বৈঠক তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তুমি ঠিক যেমনটা জানালে যে 3 বাহিনীর প্রধানের পাশাপাশি যেখানে জাতীয় নিরাপত্তা
নিরাপত্তা উপদেষ্টা উপস্থিত ছিলেন। অর্থাৎ যে কোনো যুদ্ধের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ সব দিক থাকে, সব দিক অ্যাসেসমেন্টের পর সেনাবাহিনীর ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার যাবতীয় ছাড় দিয়ে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ কোথায় কোন জায়গা থেকে প্রত্যাঘাত করা হবে, কোন জায়গায় টার্গেট স্থির করা হবে, কোন জায়গাতে মনে করা হচ্ছে যে এই জায়গাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ বা ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপকে কাজে লাগানোর ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহার করা হচ্ছে, সেই প্রত্যেকটা জায়গাকে চিহ্নিত করা এবং পদক্ষেপের রূপরেখা ঠিক করার দায়িত্ব সম্পূর্ণভাবে সেনাবাহিনীর উপর। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। আমরা লাইভে ছিলাম সরাসরি কাশ্মীর থেকে। দিনের পর দিন সিজার এবং জ্যোতির্ময় কাশ্মীরের বন্ধুর এলাকায় পড়ে রয়েছেন এবং আপনাদের তাজা লাইভ রিপোর্টিং করছেন সেখান থেকে। যা দেশের সর্বশ্রেষ্ঠ রিপোর্টিং হচ্ছে TV9 বাংলায়, আমরা হলফ করে বুক বাজিয়ে বলতে পারি। দেখতে থাকুন TV9 বাংলা। আসছি পরবর্তী খবরে। প্রত্যাঘাতে প্রহর গুনছে পাকিস্তান। প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। এরপর সেনাপ্রধান, আধার সেনার সঙ্গে বৈঠক, মিটিং হতে পারে গভীর রাত পর্যন্ত। আজকে স্বরাষ্ট্রমন্ত্রকেও স্বরাষ্ট্র সচিব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, তিনি যত প্যারামিলিটারি ফোর্স আছেন, SSB, BSF, সবার সঙ্গে আলাদা করে বসেছিলেন। অর্থাৎ এক একটা বিল্ডিংয়ে এক একটা বৈঠক এবং প্রত্যেকটাই উচ্চস্তরীয় উচ্চ পর্যায়ের বৈঠক। কোথাও যেন এই আবহাওয়া ক্লিয়ার হয়ে গেছে যে ভারত আর ছাড়বে না। আসছি পরবর্তী ব্রেকিংয়ে। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছলেন RSS প্রধান, সংঘ প্রধান মোহন ভাগবতের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। মনে করিয়ে দিই, কদিন আগেই তিনি রাজাকে রাজধর্ম পালন করার বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এখন যে কুরুক্ষেত্র চলছে সেখানে রাজার উচিত রাজধর্ম পালন করা। ধর্মের সঙ্গে অধর্মের লড়াই, রাজাকে রাজধর্ম পালন করতে হবে, বার্তা দিয়েছিলেন মোহন ভাগবত। আজকের এত বড় হাই প্রোফাইল বৈঠকের পর প্রধানমন্ত্রীর বাসভবনে প্রথমে অমিত শাহ, তারপর মোহন ভাগবত একের পর এক তার সঙ্গে দেখা করতে গেলেন। এর অপরিসীম গুরুত্ব। পেহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার পর মন্তব্য করেছিলেন মোহন ভাগবত, রাজাকে রাজধর্ম পালন করতেই হবে। যে কোনো মুহূর্তে পাকিস্তানে প্রত্যাঘাত করতে পারে ভারত। সর্বোচ্চ বৈঠকে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরও একের পর এক বৈঠক। পাকিস্তানের উস্কানির উচিত জবাব দিতেই হবে। একজোট গোটা দেশ। ভারত প্রস্তুত প্রত্যাঘাতে। পাকিস্তানের বিরুদ্ধে কি বড়সড় পদক্ষেপের পথে দিল্লি? জম্মু কাশ্মীরের 87টি পর্যটন কেন্দ্রের 48টি বন্ধ করে দিল সরকার। পেহেলগাঁও জঙ্গিদের সঙ্গে চলছে দক্ষিণ কাশ্মীরে গুলি লড়াই। সীমান্তে বাড়ানো হচ্ছে সেনা। পাকিস্তানের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপের আগে কি সতর্ক কেন্দ্র? উপত্যকার 48টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দেওয়া কি তার ইঙ্গিত? কাশ্মীর জুড়ে চলছে বাহিনীর টহলদারি। দ্রাস কার্গিল সীমান্তে চূড়ান্ত তৎপরতা। আবারও চমকে দেওয়ার মতো খবর আসছে এই দ্রাস সেক্টরে। এই টাইগার হিল এবং এপাশে টোলোলিং এর মাঝে যে জায়গা দেখা যাচ্ছে সেখান থেকেই আসছে চমকে দেওয়ার মতো খবর। শোনা যাচ্ছে সেই জায়গায় আবারও তৈরি হয়েছে পাক বাংকার। শুধুমাত্র পাক বাংকার নয়, সেই জায়গাতে আর্মি ইনস্টলেশনও রয়েছে। কার্গিল যুদ্ধের সময় চুক্তি হয়েছিল সেই জায়গা ফাঁকা করে দেবে পাকিস্তান, কিন্তু মিথ্যে কথা বলেছিল তারা বাংকার তৈরি করে মাটির তলায় সেই সময় অস্ত্রশস্ত্র মজুত রেখেছিল। ফলত এই জায়গার দিকে এই মুহূর্তে আবারও প্রতি মুহূর্তে নজর রাখছে ভারতীয় সেনা। চারদিক বরফে ঢাকা। রাত নামলে ঠান্ডাও নামে পাল্লা দিয়ে, তবে নজরদারিতে অবিচল ভারতীয় সেনা। হাই অল্টিটিউড ওয়ারফেয়ারের ক্ষেত্রে এই জায়গা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের ক্যামেরার নজরে যে জায়গাগুলি আসছে না তা হচ্ছে পাথরের ফাঁকে ফাঁকে এই সাদা বরফের মধ্যেও সেই জায়গাতে মোতায়েন রয়েছে ভারতীয় সেনা এবং এখানেও রয়েছে আর্মি ইনস্টলেশন, কিন্তু যা আমরা কোনোভাবেই দায়িত্বশীলতার কারণে দেখাবো না। পেহেলগাঁও হামলার 7 দিন পার। হামলাকারী জঙ্গিদের অবস্থানের হদিশ পেল সেনা। তাদের ঘিরে ফেলা হয়েছে, আমরা খবর পাচ্ছি। আর তারপর কেঁচো ঘুরতে গিয়ে কেউটে সাপ বেরিয়ে এলো। ভারতীয় গোয়েন্দাদের হাতে অকাট্য প্রমাণ পাকিস্তানের যোগসাজশের।
হামলায় নেতৃত্বে কে ছিলেন জানেন? কে ছিল নেতৃত্বে? কে ছিল সেদিনের হামলায়? পাক সেনার প্রাক্তন প্যারা কমান্ডো, তার নাম হাসিম মুসা। দেখে নিন সেই গদ্দারকে। সেদিনের হামলায় আরও স্পষ্ট পাকিস্তানের যোগ। জঙ্গি হামলায় সরাসরি জড়িত পাক সেনার প্রাক্তন প্যারা কমান্ডো হাসিম মুসা, লস্কর তৈবার সক্রিয় সদস্য। কমান্ডো ট্রেনিং থাকায় বৈসারান হামলার দায়িত্ব দেওয়া হয় মুসাকেই। যত দিন গড়াচ্ছে তারপরে আরো অনেক বেশি তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন, যেখান থেকে এটা খুব স্পষ্ট যে খালি লস্করে তৈবার এর পেছনে যে হাত রয়েছে বা মাস্টারমাইন্ড তা নয়, পাকিস্তান সরকার, আইএসআই, পাক সেনা তারা কিন্তু সরাসরিভাবে যুক্ত। এরপরও পাকিস্তান বলবে প্রমাণ চাই। হামলাকারী 4 জঙ্গির খোঁজে উপত্যকা তোলপাড় করে চলছে সেনা অভিযান। কিন্তু পুলিশ এবং সেনা তারা কিন্তু নিশ্চিত যে দক্ষিণ কাশ্মীরের জঙ্গল পাহাড় ঘেরা কোথাও তারা লুকিয়ে রয়েছে, দক্ষিণ কাশ্মীরের বাইরে তারা বেরোতে পারেনি। হত্যাকাণ্ডের পর অনন্তনাগের হাপাতনারের জঙ্গলে পালায় জঙ্গিরা। সেনা অভিযানের জেরে হাপাতনার থেকে সরে যায় ত্রালের জঙ্গলে। ত্রাল, অনন্তনাগ, অবন্তিপুরা, দক্ষিণ কাশ্মীরের এই সব এলাকা জঙ্গি আঁতুরঘর বলেই পরিচিত। পাহাড় ও জঙ্গলে ঘেরা সেই দুর্গম এলাকাতেই চলছে সেনা অভিযান। তারা কিন্তু আরও গভীর যে জঙ্গল এবং একদম পার্বত্য এলাকার গভীর দুর্গম এলাকায় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং সেই উপস্থিতি ধরেই কিন্তু কুলগাম এলাকায় পরপর 2 দিন তারা কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ বাহিনীর সঙ্গে এনকাউন্টারের মধ্যেও পড়ে। আজকে সকালবেলাও কুলগামের জঙ্গলে একটা এনকাউন্টার শুরু হয়। শেষ রক্ষা হবে না আমাদের সেনা অভিযানে, সেই কথা ভালো মতোই টের পেয়েছে জঙ্গিরা। হাড়ে হাড়ে টের পেয়েছে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানও। গোটা বিশ্বে বার্তাটা তো সেদিনই দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। ইন্ডিয়া উইল আইডেন্টিফাই, ট্র্যাক and punish every terrorist and their backer. We will pursue them to the ends of the earth. ভারতের রণনীতি, সম্ভাব্য রণনীতি নিয়ে একটু আগে লাইভে কাশ্মীর থেকে সরাসরি এই স্টুডিও থেকে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম জ্যোতির্ময়ের সঙ্গে। আমাদের আরেক প্রতিনিধি সিজার মণ্ডল, যিনি অপারেশনগুলো চোখের সামনে থেকে দেখছেন, কিন্তু সব ছবি আপনাদের সামনে দেখাচ্ছেন না, কারণ এটা দেশের নিরাপত্তার বিষয়। তার সঙ্গে এখন কথা বলবো এই মুহূর্তে সেনা অপারেশনটি কোথায় চলছে। সিজার, যতটা বাঁচিয়ে বলা বা দেখানো সম্ভব ততটাই আমরা চেষ্টা করছি যাতে স্ট্র্যাটেজি কোনোভাবেই শত্রুপক্ষ জানতে না পারে, সেটাই আমাদের কর্তব্য। কিন্তু সিজার, আজকে কোন কোন এলাকাগুলোতে কিভাবে জঙ্গিদের ঘিরে ধরা হয়েছিল যদি একটু বলো। দেখো, স্ট্র্যাটেজি কিন্তু খুব স্পষ্ট। অনেকেই বারবার বলছেন যে সপ্তাহ ঘুরে গেল, এখনো কেন এই হত্যাকারীদের ধরা গেল না। সেনার বক্তব্য খুব স্পষ্ট, তারা গভীর জঙ্গলে হায়ার রিজেস যেগুলো রয়েছে অর্থাৎ পার্বত্য এলাকায় আশ্রয় নিয়েছে এই জঙ্গিরা এবং সেই কারণে সেনাকে খুব সতর্কভাবে চলতে হচ্ছে। এবং কার্যত যেদিনের ঘটনা ঘটেছে তারপর থেকে সেনা কার্যত এই 4 জনকে বা 5 জনকে তাড়িয়ে বেড়াচ্ছে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন প্রান্তে। হাপাতনার থেকে ত্রাল, ত্রাল থেকে কাকেপুরা হয়ে যখন কিস্তোয়াড়ের দিকে তারা যাওয়ার চেষ্টা করছে তখনই আবার ঘিরে ফেলে আবার ফিরিয়ে আনা হচ্ছে তাদের পুরনো জায়গায়। অর্থাৎ কোথাও তাদের যে দৌড়ের ক্ষমতা কোথাও শেষ করার চেষ্টায় রয়েছে জঙ্গিরা, কারণ এরা জঙ্গলে থাকলেও জঙ্গলে তাদের প্রয়োজন খাবার, ইনফরমেশন, এবং তার জন্য তাদের ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সঙ্গে যোগাযোগ রাখা দরকার। এই সমস্ত পার্বত্য এলাকায় যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে যে ওভারগ্রাউন্ড ওয়ার্কার ওজিডব্লিউরা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ কিন্তু ইতিমধ্যেই সেনা এবং পুলিশ বিচ্ছিন্ন করে দিয়েছে। কারণ আমরা জানি গত 3 দিন ধরে কাশ্মীর উপত্যকার বিভিন্ন জায়গায় যে তল্লাশি চলেছে, ঘরে ঘরে ঢুকে তল্লাশি চলেছে এই ওজিডব্লিউদের চিহ্নিত করে এই সাপ্লাই লাইনটাকে কেটে দেওয়ার জন্য। আর এই সাপ্লাই লাইনটা কেটে দেওয়া নিশ্চিত করবার পরই সেনা আধিকারিকরা নিশ্চিত যে আর বেশি দিন এরা জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকতে পারবে না, তাদের বাইরে বেরিয়ে আসতেই হবে অথবা কোথাও তাদের যোগাযোগ করতে হবে সাহায্যের জন্য। আর সেটার জন্য অপেক্ষা করছেন সেনা আধিকারিকরা। সিজার, এই দেশের মানুষের মধ্যে একটা উদ্বেগ রয়েছে যে মিডিয়া কভারেজ নিয়ে। আমি দেখছিলাম অনেকে ইউটিউবে লিখছেন, অনেক জায়গাতেই লিখছেন। সিজার, এইটা তুমি কিভাবে ব্যাখ্যা করতে পারো যে মিডিয়ার, বিশেষ করে TV9 বাংলার আমাদের যে মোড অফ কভারেজ, কোথাও নিরাপত্তার সঙ্গে বিন্দুমাত্র আপোষ না করে আমরা কইটুকু দেখাচ্ছি এবং কতটা দেখাচ্ছি এবং সেটা কোন 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 ক্ষেত্রে কনফিডেন্সে নিয়ে দেখাচ্ছি, এটা যদি তুমি একটু আশ্বাস করতে পারো আমাদের ভিউয়ারদের।
দেখো খুব স্পষ্ট একটা হিসেব। আজকে ধরো আমি যে সময় কুলগামে ছিলাম, যেখানে অপারেশন চলছিল তার 2 কিলোমিটারের মধ্যে, সেটা যদি আমরা সেই ছবি দেখাতাম বা সেটা লাইভে আমরা দেখাতাম, তাহলে কিন্তু এই যে OGW বা দেশের বাইরে বসেও এদের যারা নিয়ন্ত্রণ করছে, যারা এদেরকে সাহায্য করছে, তারা কিন্তু প্রপার লোকেশন জানতে পারছে এরা কোথায় রয়েছে, এবং সেখান থেকে তারা কিন্তু সাহায্য করতে পারে সেই লোকেশন দেখে যে তাদের পালিয়ে যাওয়ার রাস্তা বা তারা এর পরবর্তীতে কি করবে। যে ঘটনাটা কিন্তু ঘটেছিল 26/11 সময়, এবং সেইটার পুনরাবৃত্তি যাতে না হয় সেই কারণেই কিন্তু এই ধরনের অপারেশনাল ডিটেল বা ঠিক কোথায় হচ্ছে, কখন হচ্ছে, সেই সম্পর্কিত তথ্য জাতীয় নিরাপত্তার স্বার্থে, ইন্টারনাল সিকিউরিটির স্বার্থে সেটা আমরা কখনোই দেখাতে পারি না। অনেক ধন্যবাদ সিজার, অনেক ধন্যবাদ। লাইভে ছিলাম এতক্ষণ আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। আমরা আমাদের দর্শকদের এবং দেশবাসীকে আশ্বস্ত করতে পারি, TV9 বাংলা তার দায়িত্ববোধ থেকে এবং সচেতনতা থেকে আমরা সেইটুকুই কভার করছি, ততটাই আপনাদের জানাচ্ছি যতটা এই মুহূর্তে আপনাদের জানার প্রয়োজন। নিরাপত্তার সঙ্গে বিন্দুমাত্র আপোষ নয়, এবং এই কভারেজ আমাদের চলতে থাকবে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।